কালকে গভীর রাতে আমাদের এখানে এসে পৌঁছচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। কিন্তু মজার ব্যাপার হলো তিনি আসার আগে 24 ঘন্টা বা 38 ঘন্টা আগে কেজিবি মারফত একটা ডিপ্লোম্যাটিক চ্যানেলে একটা বার্তা পাঠানো হয়েছে। বার্তাটা কি সেটা আমরা কেউ জানতে পারিনি, কিন্তু বার্তা যে গুরুত্বপূর্ণ সেটা বোঝা যাচ্ছে সাউথ ব্লকের ছুটোছুটি থেকে। কারণ এই বার্তাটা পাওয়ার পরই অজিত দোভাল সঙ্গে সঙ্গে ছুটে যান রাজনাথ সিং এর কাছে, প্রতিরক্ষা মন্ত্রী। সেখানে আসেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর, এবং ডেকে আনা হয় ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনকে। অর্থাৎ একটি কিচেন ক্যাবিনেট যে বৈঠক, সেই বৈঠক বসে যায়। তারপরে সেটা প্রধানমন্ত্রী মোদির কাছে গেছে কিনা সেই বৈঠকের কোনো অংশ, তারপরে আবার মোদির সঙ্গে কথাবার্তা এটা হয়েছে কিনা সেটা নিয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই। কিন্তু এই বৈঠকটা যে এই আধ ঘন্টা আগেও চলছে, আমি এখন ভিডিওটা করছি, এখন বাজে 3:30, একটু অপেক্ষা করে করেই আমি করলাম, এখনো পর্যন্ত কোনো খবর নেই। মানে এর পরে কি খবর হলো সেটা আমি জানতে পারিনি। তো এই যে মেসেজটা যেটা এলো সেটা কিন্তু খুব অর্থবহ, এবং যেখানে ভ্লাদিমির পুতিন ডেটকে এগিয়ে এনেছেন, 12-13 আসা কথা ছিল সেটাকে তিনি 4-5 করলেন, 4 দিনের সফর করলেন। আচ্ছা, 4-5 এই কারণে বলা হচ্ছে, আমি কখনো বলছি 4 তারিখ, কখনো কেউ বলছে 5 তারিখ। তার একটাই কারণ হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত বাঙালি, আমরা তারা রাত্রি 12টা-1টাকে আমরা মধ্যরাতি বলি, 4 তারিখ মধ্যরাত। তারপর দিন ভোরবেলা হলে আমরা বলি যে 5 তারিখ পড়লো, কিন্তু ইংরেজি ক্যালেন্ডারে কিন্তু 12টার পরে কিন্তু 5 তারিখ হয়ে যাচ্ছে। ফলে কেউ কেউ বলছেন 5 তারিখ কাগজে যেটা বেরোচ্ছে, আর ভারতীয় সময় মানে বাঙালির সময়, ভৃত বাঙালির সময় যদি আপনি ধরেন, তাহলে এটা হচ্ছে একদম আপনার 4 তারিখ গভীর রাতে। এই হচ্ছে গল্প। হঠাৎ কি এমন ঘটলো, এর মধ্যে লুকিয়ে আছে কিন্তু রহস্য। কারণ বাংলাদেশ নিয়ে কিন্তু এখানে প্রচুর গল্প রয়েছে। গল্প আমার মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে এই কারণে, কূটনৈতিক মহলে কথাবার্তা বলে যেটা জানা গেল সূত্র মারফত, যে বাংলাদেশে একটা বড় অঙ্ক এখানে রয়েছে। আপনাদের হয়তো স্মরণে থাকতে পারে যে এর আগে 45 মিনিটের একটা বৈঠক হয়েছিল ভ্লাদিমির পুতিন তার গাড়িতে। ওই গাড়িতে আর কেউ ছিলেন না, শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং পুতিন। সেই বৈঠকের খবর কিন্তু কেউ জানে না। এবারেও একটা রুদ্ধতার বৈঠকের কথা আছে, যেটা আমি আগেও আপনাদের বলেছিলাম। মানে বাংলাদেশ থেকে এমন কিছু খবর একটা এসছে যেটা পুতিনের কান খাড়া করে দিয়েছে। আর বাংলাদেশে কিন্তু কেজিবি এখন প্রচন্ড অ্যাক্টিভ। এই যে আপনাদের ওখানে যে জ্যাকসন মারা গেলেন, তার আগে বেশ কয়েকজন আমেরিকান মারা গেলেন, মারা তো গেছেন, এটা আপনারা সবাই জানেন। কিন্তু সিআইএ হঠাৎ এলো, সিআইএ লোক এলো, এসে ময়না তদন্ত কিচ্ছু করতে দিল না, কোনো সারা শব্দ নেই, কোনো নেই, একদম মৃতদেহ নিয়ে বেরিয়ে চলে গেল। এরকম আরো কিছু আছে যেগুলো এরকম মৃতদেহ বেরিয়ে গেছে। এসব করছেন না, বাংলাদেশে এসব করে না। করে যা করে দূর দেশে করে, পার্শ্ববর্তী দেশে করে না। কিন্তু রাশিয়া এটা ক্লোজলি অবজার্ভ করছে, এবং রাশিয়াই কিন্তু খবর দিয়েছিল যে বাংলাদেশ মারফত এমন একটা চক্রান্ত করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী যখন চীনে যাবেন তখন তাকে একটা হত্যার ছক করা হচ্ছে। এই খবরটা কিন্তু রাশিয়ান কেজিবি দিয়েছিল। তারপর যথারীতি সমস্ত কিছু চেক করা হয়, দিয়ে দেখা যায় খবরের সত্যতা ঠিক একদম। কেজিবি যে নজর দিয়ে রয়েছে বাংলাদেশের দিকে, এবং বাংলাদেশ সংক্রান্ত কোনো বিষয় এর মধ্যে লুকিয়ে রয়েছে। বিশেষ করে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 3 তারিখে যেখানে অ্যাকশনটা একটা মানে বড় ধরনের একটা মানে করার সুযোগ করছেন প্রধানমন্ত্রী মোদী, বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বড়সড়, ঠিক সেই সময়তে হঠাৎ উড়ে আসছেন কেন উনি? টাইম এগিয়ে দিয়ে উড়ে আসছেন কেন?
এখন একটা মেসেজ পাঠালেন, এবং এমন গুরুত্বপূর্ণ মেসেজ যে এখানে কিচেন ক্যাবিনেট বৈঠক বসে গেল। অবশ্যই জানতে পারবো, কিন্তু একটু এই সমস্ত গুরুত্বপূর্ণ খবর পেতে একটু সময় লাগে। সরি। তো এর মধ্যে কিন্তু আমরা ওই দোহাতে একটা বৈঠক হয়েছিল, খলিলুর রহমানের সঙ্গে সিআই এর বৈঠক হয়েছিল, মনে পড়ে আপনাদের? যেখানে ভারতের লোক ছিল, তারপরেতে সেখান থেকে সিআইএ এবং খলিলুর আলাদা করে একটা বৈঠক হয়, এবং সেখানে মানে ভিডিও কলে সার্জিও ঘোষ ছিলেন, ভিডিও কলে। সেখানে হয়তো খলিলুরকে এমন কোনো বার্তা দেওয়া হয়েছিল ডক্টর ইউনূস সম্পর্কে, এমন কোনো একটা বার্তা নিশ্চয়ই দেওয়া হয়েছিল, সেই বার্তাটি ইউনূসের কানে খলিলুর এসে দিয়ে দিয়েছে। এবং আপনারা খোঁজ নিয়ে যা দেখতে পারবেন যে ওই খলিলুর ফেরার পরেতেই এই 1 তারিখ থেকে না 2 তারিখ থেকে তিনি ক্যান্টনমেন্টে গিয়ে রাত্রি যাপন করছেন। এই যে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে উনি প্রাণনাশের আশঙ্কা করছেন, প্রাণনাশের আশঙ্কা উনি করছেন, কারণ এই খবরটা খলিল দিয়েছে, সিআইএ সূত্র ধরে এই খবরটা দিয়েছে যে বাংলাদেশের একমাত্র বিষ দাঁত হচ্ছে গিয়ে ডক্টর ইউনূস। কোনো একটা রাষ্ট্র সেই বিষ দাঁতকে উপড়ে দিতে চাইছে, হতে পারে আমেরিকাই, কারণ আমেরিকার স্বার্থ সিদ্ধি হয়ে গেলে আমেরিকা কাউকে দেখে না। ওই জন্য কিসিঞ্জার বলেছিলেন আমেরিকা শত্রু থাকা ভালো, বন্ধু থাকা আরো ভয়ঙ্কর। যিনি বাইডেনের হাত গলায় ঝুলিয়ে যিনি ছবি তুলেছিলেন সেদিনকে তার খুব মজা লেগেছিল। এখন হয়তো তিনি বুঝতে পারছেন যে আমি একেবারে সাপের মাথার উপরে পা দিয়ে রয়েছি, পা আমি তুললেই সাপ আমাকে ছোবল মারবে। এমনও হতে পারে, অথবা এমনও হতে পারে কোনো বিদেশি শক্তি ওই দাঁতকে ওবড়ানোর চেষ্টা করছে। আমার পরবর্তী যে মানে ইউনূসকে নিয়ে ভিডিও করার যে ইঙ্গিতটা ছিল, সেটা হচ্ছে এই ধরনের কিছু ইঙ্গিত দিয়ে আমি করে দিয়েছিলাম, যে আর নির্যাসটা আপনাদেরকে বলে দিলাম যে কেন ভয় পাচ্ছি না। আর আপনারা যারা বলছেন যে ইউনূস বহুদিন ধরেই রাত্রি যাপন করছেন, এই কথাটা ভুল সম্পূর্ণ। উনি যমুনাতেই আছেন, রাত্রি যাপন যমুনাতেই করছিলেন। ইদানিং 3-4 দিন উনি যমুনায় থাকছেন না, উনি ক্যান্টনমেন্টে গিয়ে ঢুকে বসে থাকছেন। এবার আর একটা হিসেব করুন, আর একটা হিসেব করছে জেলেনস্কি কিন্তু বলেছিল মোদি যদি মধ্যস্থতা করেন তাহলে এই যুদ্ধ আমি থামাতে রাজি আছি। এখন জেলেনস্কির মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প তার অফিসে ডেকে নিয়ে জেলেনস্কিকে কি অপদস্থ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পকে যেমন ইউরোপ বিশ্বাস করে না, এমনি রাশিয়া বিশ্বাস করে না, ভারত বিশ্বাস করে না, চীন বিশ্বাস করে না, পৃথিবীর কোনো দেশ বিশ্বাস করে না, জেলেনস্কিও বিশ্বাস করে না। ফলে জেলেনস্কিকে যতই বোঝানো হোক, ট্রাম্প বোঝাক, জেলেনস্কি কিন্তু বুঝতে রাজি নয়। জেলেনস্কি জানেন এখানে একমাত্র যে ব্যক্তি যিনি আছেন তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী, যার কথা রাশিয়া শুনে, যার কথা আমি শুনলে পরে আমার ভালো হবে। হয়তো যুদ্ধটা থামানোর জন্য হয়তো রাশিয়া মধ্যস্থতা করতে চাইবে হচ্ছে নরেন্দ্র মোদীর। সেটাও একটা কিন্তু পয়েন্ট হতে পারে। পুরো বাংলাদেশ জড়িয়ে আছে, কিন্তু এটাও কিন্তু একটা পয়েন্ট হতে পারে, কারণ রাশিয়া জানে যে ভারতবর্ষ রাশিয়ার একেবারে চিরকালীন বন্ধু। এত চাপ আমেরিকার এসছে, আমাদের জিডিপি 8.2% হয়েছে, বেড়ে সবার জিডিপি একই জায়গায় রয়েছে, কিছু দেশে হয়তো কমেছে। রাশিয়ার জিডিপি বেড়ে গেছে, সেটা হচ্ছে ভারতের সঙ্গে ব্যবসা করে। তখন যে এত চাপের মুখেও ভারত যে তেল কেনা থেকে সরে আসেনি, এটা কিন্তু রাশিয়া কিন্তু জানেন তো, যে কোনো এজেন্সি, যে কোনো দেশ বিহেভিয়ারাল মানে আচরণগত ব্যাপারগুলো দেখে, যে এই লিডারটা কিভাবে তার মুভমেন্ট করছে, তার বডি ল্যাঙ্গুয়েজ কি, সে কিভাবে ভাবছে। উনি এতে বৈঠক করতে যাচ্ছেন, ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন, সব দেশ নানান কটূক্তি করেছে, ভারতবর্ষ কিন্তু চুপ।
ভারতবর্ষে একটা কথা বলে না। এগুলো প্রত্যেকটা কিন্তু কূটনীতিতে কাউন্ট হয়, প্রত্যেকটা। তার উপর নির্ভর করে যে পুতিন কার ওপরে ভরসা করবে। ভারতবর্ষের যে দীর্ঘদিনের ভূমিকা, সেটা রাশিয়া জানে যে আর যেই আমার হাত ছাড়ুক না কেন, ভারতবর্ষ ছাড়বে না। ফলে যেমন রাশিয়া ভারতকে সাহায্য করে, সেটা অর্থনৈতিক দিক হোক, ব্যবসায়িক দিক হোক, তারপর আপনার গোয়েন্দা সূত্র এদিক ওদিক করা হোক, তেমনি ভারতও রাশিয়াকে রেসিপ্রোকেট করে ওইভাবে। তো এখন এইভাবে খেলাটা এখন যেটা চলছে, সেটা মোদি অবধি যাচ্ছে। নিশ্চয়ই মোদি জানবেন, মোদি জানবেন না এমন তো নয়। নিজেদের মধ্যে কথাবার্তা বলে ডিসকাশন একটা তৈরি করে মোদিজির কাছে গিয়ে উপস্থিত হবেন। তার মধ্যে একটা বার্তা আবার হয়তো রাশিয়াকে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে আপনার ব্যাপারটা আমরা বুঝেছি, আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, আপনি আসুন। আমার মনে হচ্ছে যে রাশিয়া খুব সম্ভবত চাইছে যে ইউক্রেনের যুদ্ধটা বন্ধ করে দাও। ইউক্রেনের যুদ্ধটা বন্ধ করলে রাশিয়া ফ্রি হবে। রাশিয়া ফ্রি হলে পরে এই যে বাংলাদেশের ব্যাপারটা যেটা আছে, যেখানে আমেরিকা পা গলানোর চেষ্টা করছে, ওখানে ইউরোপের একটা অংশ ওখানে ধরে ওই যে ইস্তিমুরের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র গড়ার চেষ্টা করছে। এ শুধু তো আমেরিকা করছে না, আমেরিকার সঙ্গে ইউরোপও রয়েছে। তাহলে সেটাকে বন্ধ করতে পারলে পরে একমাত্র লাভ হচ্ছে ভারত এবং রাশিয়ার। চীনকে না ভারত বিশ্বাস করে, চীনকে না ভারত বিশ্বাস করে, না রাশিয়া বিশ্বাস করে। ঠিক আছে সঙ্গে আছো থাকবো, কিন্তু তোমার উপরে চোখটা আছে, কিন্তু তোমাকে অন্ধের মতো বিশ্বাস আমরা করি না। ফলে যা করছে এই দুই বন্ধু মিলে করছে, এবং যত সমাধান এই দুই বন্ধু মিলেই করবে। আমি একটা ভিডিওতে বলেছিলাম, দুই রাষ্ট্রপ্রধান মিলিতভাবে কথাবার্তা হয়েছে এবং দুই রাষ্ট্রপ্রধান মিলিতভাবে শেখ হাসিনাকে ওইখানেই বসাবেন। এর কোনো অন্যতা হবে না। আপনারা দেখে নেবেন, অনেক লোকে আমায় টিটকিরি মারে, অনেকে বলেন গল্প শোনায়। আমি যখন বলতাম 14-16 মাস আগে এই পরিস্থিতি আপনাদের থাকবে না, তখন অতি বড় আওয়ামী লীগারও তখন কিন্তু মানে আমার কথা বিশ্বাস করতেন না, বলতেন কি করে আপনি বলছেন। আজকে 16 মাস বাদে দেখুন আমি যেগুলো বলেছিলাম সেইগুলোই কিন্তু ঘটে চলেছে। মানুষের মন তো, মানুষের মনটা হচ্ছে ব্ল্যাকবোর্ডের মতো, ডাস্টার চালিয়ে দিলাম মুছে চলে গেল। পড়াশোনার মধ্যে যদি ডেলি থাকেন, আমার 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 ভিডিও রোজ তো আপনি দেখতে পাবেন না। আমি এই ভিডিওটা করছি 7 দিন বাদে আমি কি বলছি আপনি ভুলে যাবেন, আমিও ভুলে যাব। আমার নতুন যখন কোনো একটা প্রসঙ্গ আসবে তখন মনে পড়বে, আরে ওই ভিডিওতে ওই কথা তো বলেছিলাম আমি। এটা সকলেরই হয়, আপনাদের দোষ নয়, আমারও দোষ নয়, আপনারও দোষ নয়। ভুল বোঝা খুব স্বাভাবিক। কিন্তু আপনারা নিজেরা ভেবে দেখুন যে 18 মাস 16 মাস আগে বাংলাদেশের কি ছিল, আর 16 মাস পরে বাংলাদেশের কি অবস্থা হয়েছে। তবে ইউনূস এখন প্রাণ ভয়ে ভীত। ইউনূস এখন দেশ ছেড়ে পালাতে চাইছে, কিন্তু যেগুলো করে চলেছে না, সেগুলো হচ্ছে অভিনয়, অসংলগ্ন কথাবার্তা বলা, মানে যখন তখন যা খুশি বলে দেওয়া। এটা হচ্ছে ইউনূসের একটা মানে বাহ্যিক লক্ষণ, বিহেভিয়ার প্যাটার্ন যাকে বলে না, বাহ্যিক আচরণের লক্ষণ। ইউনূসের কিন্তু সেটাই হয়েছে। ইউনূস প্রচন্ড ভয় পেয়েছেন, সেই ভয়টাকে ঢাকার জন্য উনি উল্টো পাল্টা সমস্ত কিছু বলে যাচ্ছেন। আপনারা একদম ভয় পাবেন না, ইউনূস কিন্তু আর সেই ইউনূস নেই। আর পুতিনকে আসতে দিন, নিশ্চয়ই এর মধ্যে বাংলাদেশের কোনো অঙ্ক লুকিয়ে আছে, এবং সেটা গভীর অঙ্ক, যেটা বাংলাদেশের কেউ কল্পনা করতে পারছে না। এরকম একটা অঙ্ক লুকিয়ে আছে। কূটনীতির খেলা বোঝা দাদা খুব মুশকিল, খুব মুশকিল। দাবার বলে কে কোথায় ছেলে রেখে দিয়েছে আপনি আমি ধরতে পারবো না, কিন্তু যারা খেলছে তারাই একমাত্র জানে।